ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা আপনারা জানেন, এখানে বিভিন্ন ধরনের বিষয় বিভিন্ন দিনে হয়ে থাকে। একটা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি অভিনব অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নিজস্বতা আছে, নিজস্ব চিন্তা ভাবনা আছে, সূক্ষ্মতা আছে, মনস্তত্ত্বের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আছে, যে অনুষ্ঠান একটা অবশ্যই অন্য মাত্রা দাবি করতেই পারে। আর আপনারা দর্শকেরা সেটা ভালোভাবেই জানেন। দীর্ঘদিন ধরে যারা আমাদের এই আজকের ভাবনা অনুষ্ঠানটির খোঁজ খবর রাখেন এবং প্রতিদিন এই অনুষ্ঠানের সাথী হন, পর্দার ওপারে যারা রয়েছেন। আজ আমরা কবিতার জগতে থাকব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার বাঁদিকে কবি লক্ষণ দাস ঠাকুরা। নমস্কার। লক্ষণ দাস ঠাকুরাকে এর আগেও আপনারা আজকের ভাবনা অনুষ্ঠানে পেয়েছেন এবং আপনারা জানেন বারে বারে তাকে পেয়েছেন আমাদের অনুষ্ঠানে। লক্ষণ দাস ঠাকুরা প্রাক্তন প্রধান শিক্ষক। শিক্ষকতা জগতে যেমন তিনি তার দায় দায়িত্ব সঠিকভাবে সামলেছেন, পাশাপাশি কবি হিসেবেও যথেষ্ট জনপ্রিয়তা তার রয়েছে। গ্রাম বাংলায় তার একটা অন্য পরিচিতি রয়েছে, আমরা সেটা জানি। এবং কবিতার মধ্যেও যে মৌলিকত্ব, যে অভিনবত্ব, তার দৃষ্টিভঙ্গি, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, উদার দৃষ্টিভঙ্গি এবং সমাজ জীবনের কোনো রকম রাগ ঢাক না রেখে সমাজ জীবনের জটিল অধ্যায়কে তিনি যেভাবে মনস্তত্ত্বের সূক্ষ্ম বিশ্লেষণের মধ্য দিয়ে মানুষের মধ্যে তুলে ধরেন, এটা অবশ্যই প্রশংসার যোগ্য। আমি আর কথা না বাড়িয়ে কবির প্রথম কবিতায় চলে যাচ্ছি। নমস্কার। আমার প্রথম নিবেদন পিল সুজের আঁধার। শব্দ, অর্থ, রং বদলে দ্রুত গতিশীল। রূপকথাটা চুপ, বাড়ায় গভীর নৈশব্দ। আবেগ গলে আজ অশ্রুধারা, বিশ্বাসের সঙ্গে প্রেম মাখামাখি। দূর নিকটের মাঝে জাগে বিরহ বিধুর। সময় জলধি পারে বসে শিকারী সারস। ঢেউগুলো রেখে যায় চাবুকের কালশিটে দাগ। অতল জলের আহ্বানে বাজে বিষাদের সুর। অতীতচারী মধ্বনি জাগায় বেদনা। আমাদের অভিপ্সাগুলো ভীষণ লোভাতুর। রাবণ শোনে নাক কাটা শূর্পণখার বিলাপ। উত্তেজিত দশমুণ্ডু অহেতুকি চড়ক ঘূর্ণন। শূন্য পেটে নুন ঘাম জাগায় না ভাত। দিন গুজরানের কথা হয় না গল্প কথা। মহাকালের চোখে পড়ে না জীবনের পাণ্ডুলিপি। ঋগ্বেদের আদি মূর্ছনা ঘোচায় না পিলসুজের আঁধার। নমস্কার। সুতরাং বুঝতেই পারছেন, আধার ঘুচবে না, আধার ঘুচবে না, এটা লক্ষণ দাস ঠাকুরাও জানেন। কিন্তু তার লেখনীর মধ্য দিয়ে, তার চিন্তার মধ্য দিয়ে, কবিরা তো তাদের চিন্তায়, তাদের লেখনীতে অবশ্যই আশাবাদী, এর মধ্যেও তারা আশার সন্ধান করেন। যাই হোক, আমরা তবুও সমাজের যে কিছু বিশেষ বিষয় এখানে উনি তুলে ধরেছেন এইখানেই, এবং শব্দ চয়নের নৈপুণ্যে। শব্দ, কবি তো শুধু তার লেখনীর মধ্যে তার শব্দ চয়ন, তার ভাষাগত প্রয়োগগত দক্ষতা, এগুলো তো অবশ্য আরেকটা দিক না। আমরা তো শুধুমাত্র কবিতা লিখে গেলেই হবে না। কবিতার সুনিপুণ বাকশৈলী, বাকচাতুর্য, অথচ ওই চাতুর্যের মধ্য দিয়েই সঠিক জায়গাটায় আঘাত করা। আসলে ওই যে বলে না যে বক্রোক্তি বিদগ্ধ জনের অলঙ্কার। এখন লক্ষণ দাস ঠাকুরার মতন পাণ্ডিত্যে ভরপুর যে কবিরা, তাদের তো বুঝতে গেলেও সেই মানসিকতার জায়গায় অবশ্যই আমাদেরও আসতে হবে। পরের কবিতায় আসি। পরবর্তী নিবেদন মহানুভবতা। বাহবা। মহানুভবের গলায় আজানুমালা।
উল্লাসে স্পর্ধিত অসম্ভব সীমানা লঙ্ঘন, উত্তরীয় জড়ানো হাতে বরণীয় গোলাপ, ভিতরে ভিতরে তোলে অহংকারিক কালিয়াফনা। চারিদিকে শুধু ছটফটানি আলোর বিকিরণ, জাগায় হিরোশিমার কান্না ভেজা মুমূর্ষু স্মৃতি। জীবনের হিংস্র মাঠে যারা এখনও আছে বেঁচে, স্থির আয়নায় দেখে ঝলসানো বিকৃত মুখ। অনন্ত অসীমের ডাকে সীমাবদ্ধ অস্ফুট সাড়া। আফিম ঝিমানো ঘুমে আচ্ছন্ন রাত, দুরালোপে শোকের বিলাপ ছড়ায়। জীবন কথা বাড়ায় রুগ্ন আয়ুষ্কাল। বিশ্বাসই করে না কামনাহীন আত্মীয়তা, ছোটে বাঘের মতো ত্রস্ত হরিণের পিছু। তখন বদ্ধভূমিতে কাঁদে শত্রু ঘেরা হৃদয়। বৃহন্নলার তালুতে বন্দি আকাশের চাঁদ। মায়ায় শূন্য কোলে হামাগুড়ি শিশু, শোনে যুদ্ধ বিমানের সাইরেন আস্ফলন। ব্যভিচারী আগ্রাসনে বিকৃত আনন্দ, কবর ফাটা মানুষের ব্যাকুল আর্তনাদ। অবশ্যই তো কবর থেকে মানুষের ব্যাকুল আর্তনাদ, এটা তো অস্বীকার করার জায়গাই নেই, এবং প্রতিটি ক্ষেত্রেই তো আমরা তাই দেখছি। কিন্তু দুদিন জনরোল, দুদিন নানানভাবে কত বিপ্লব, কত লড়াই করে নেব, দেখে নেব, বুঝে নেব, ঠিক করে দেব সমাজের সব অন্যায়গুলোকে, বাস্তবে শূন্য। সুতরাং মরুভূমির কাছ থেকে তো আর জলের আশা করা যায় না। কবি আশা করছেন, হয়তো স্বপ্ন দেখছেন, যদি কোনোদিন পাল্টায়। আসি আমরা পরের কবিতায়। নমস্কার। পরবর্তী নিবেদন মহাকালের চোখ। সুগন্ধি ফুলের পাপড়ি প্রবঞ্চনায় নীল, মৌমাছি বিশ্বাসের আত্মীয়তায় চির। অবরুদ্ধ জলে বৃষ্টির তৃষ্ণার্ত মায়া, কোর গভীর ঝড়ে বালতির বিষাদ। এক কোমর জলে সংসারের হুটোপাটি। একদিন রজকিনী ওই ঘাটে ডুবিয়েছিল পা, আলতা যায়নি ধুয়ে সম্ভ্রমণা। শুনেছিল জল ভরা মৌসুমি গান, বানানো জীবনে বিচ্ছেদ প্রবল কথা। উল্টে দিয়েছিল সেদিনের প্রণয় পাশা, নিঃসঙ্গের সাথী মহাশূন্যের ভাষা। ফিরিয়ে দিয়েছিল শর্ত সাপেক্ষ প্রেম। আজ হাতের ছা পোষা ঘরবাড়ি, নুয়ে পড়ে ফটফটে রূপুলি জ্যোৎস্নায়। স্বপ্ন পড়া রাত দেখে চাঁদ হারা এক থালা ভাত, আনন্দ উল্লাসে তাকায় মহাকালের চোখ। কবি লক্ষ্মণদাস ঠাকুর এক্ষেত্রে একটি সুন্দর শব্দ ব্যবহার করেছেন। আমি উপমা বলবো না কি বলবো আমিও বুঝতে পারছি না। মৌমাছি বিশ্বাস। মৌমাছি বিশ্বাসটা বলতে কবি কি বলতে চেয়েছেন, আমি একটু লক্ষ্মণদাস ঠাকুরকেই যাই না প্রশ্নে। মৌমাছি বিশ্বাস করে ফুলের কাছে যায়, ফুলের গন্ধ পায়, ফুল থেকে মধু সংগ্রহ করে, এবং এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা অটুট। এই অটুট বিশ্বাস আছে বলেই দলে দলে মৌমাছি ফুলের কাছে আসে, চিরকাল আসছে, আসবে, আগামী দিনেও আসবে। এই বিশ্বাসটাই হচ্ছে আসল জিনিস। সেই জায়গাটায় অত্যন্ত চিড় ধরেছে আজকে। আচ্ছা, তার মানে বিশ্বাসের ক্ষেত্রেও আজকে চিড় ধরেছে, এটা কবি অস্বীকার করছেন না। তো যাই হোক, তবুও তো ওই যে রবীন্দ্রনাথ তার কালান্তরে সভ্যতার সংকট প্রবন্ধে লিখেছিলেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। তবুও কবি লক্ষ্মণদাস ঠাকুরা নিশ্চয়ই এখনো বিশ্বাস রাখেন অবশ্যই যে কিছু একটা হবে, কিছু একটা হবে। পরিবর্তন শুধু নয়, রূপান্তর ঘটবে, রূপান্তর ঘটবে, এই বিশ্বাস রাখি। আমরাও সেই রূপান্তরবাদের আশায় রইলাম। তো যাই হোক, এখন পরবর্তী কবিতায় আসছি। পরবর্তী নিবেদন এয়তি প্রতীক্ষা। প্রণয় প্রতীক্ষায় এয়তির গাল হলো লাল, মুখ বন্ধ খামে রয়ে গেছে এখনো অনেক কথা। এখন সে নিজেকেই বলছে বারবার এবং দেখছে বারবার, আয়নার সামনে শুধু কান্নার হাহাকার। মনোভূমের ছায়ায় ওড়ে না সোনালি ডানার চিল, সহস্র যোজন জুড়ে নাই কোনো দিকভ্রষ্ট উড়ান। ভাঙনের নদী ছুঁয়ে যায় না এতদিনের বেলা ভূমি, বালিকা বেলায় কাঁচের চুড়ি বেজেছিল 2 বেলা। রাতভোর একা একে জীবনের সীমারেখায় ঝড়ে বৃষ্টি, বারান্দার জল চৌকিতে বসে নাই একবার দুরন্ত যৌবন। লাজুক হাওয়া ছড়িয়ে মাটির গন্ধ, সকাল বিকাল তুচ্ছ শিহরণে বেজেছিল পায়ে বাঁধা শ্রীরাধানুপুর। একদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বসন্ত ভালোবাসা, অন্যদিকে হরির লুটের বাতাস অঙ্গবিন্দায় নম।
দৃশ্যের ভিতর দৃশ্য ভেঙে অন্য এক দৃশ্যান্তর, এ অতি কৌটোর সেদিনের পুত্ন মুদ্রা চুপ। ভালো। তো এখানেও এই কবিতাও একটা অন্য ধরনে দেখা দিল। এখানেও শ্রীরাধা নূপুর শব্দটিও কবি ব্যবহার করেছেন, তাই তো? হ্যাঁ। তো শ্রীরাধা নূপুর মানে কবির মানে ক্ষেত্রে দেখা গেছে, আমরা বহু কবিকে তো এই রাজ্যে দেখছি, কবির তো অভাব নেই, কিন্তু এই যে শব্দকে বিশেষভাবে একটা এমনভাবে ব্যবহার করা, এটা সত্যি লক্ষণীয় বিষয়। লক্ষণ দাস ঠাকুরের অবশ্যই সুগভীর পাণ্ডিত্য তাকে এই ধরনের লেখা, এই ধরনের কবিতা লিখতে সাহায্য করে। যাক, আমরা পরের কবিতায় আসি। শূন্য মহান। আজকাল ঘুমের ভিতর স্বপ্নগুলো পুড়তে পুড়তে মাঝরাতে বিকট চিৎকারে কোকিয়ে ওঠে। কান্নার ঢেলা ভেঙে ভেঙে হয়ে যায় গুঁড়ো, ঝুরঝুর করে ঝরে পড়ে ধুলোবালির মতো। ঘোমটার আড়ালে দেখতে চায় বিবেকের মুখ, বাইরে অন্ধকারে শুধু কোলাহল। বৃষ্টি উন্মাদ হয়ে ঝরে পড়ল না, নিয়তি তাড়িত মেঘ গেল উড়ে। মাকড়সার জাল ঘেরা জীবন, অপার রহস্যে ভরা গোয়েন্দা কাহিনী, অথবা ধর্মঘটি ল্যাসেদের গোপন লোপাট। কাহিনী লেখা হয় না ইতিহাসের পাতায়, তবু দেহাতি মানুষ খৈনি ডলতে ডলতে পেয়ে যায় প্রতিদিনের নতুন সকাল। বসন্ত ঋতুতে তাদের ফোটে না পলাশ, উদাস দুপুরে বদলে যায় ঘুঘু ডাক। রহস্য ফাইলবন্দি প্রামাণ্য দলিল, তখন জীবনের ইতিকথা বড্ড বোকা বোকা। মৃত্যু প্রহর গণে নিকট দূরের বারবার, তবুও শিশুদের হামাগুড়ি ফেরায় অতীত। আজন্ম লালিত বোধ খোঁজে জন্মভূমি, নিপুণ অন্বেষণে ফেরাতে চায় পূর্বপুরুষ। আয়না ভেদ করে তাকায় প্রতিবেশী উপহাস, সমকালের স্বার্থে গুণফল তুমি শূন্য মহান। ধন্যবাদ এই কবিতার জন্য। কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল, মাকড়সার জাল ঘেরা জীবন, তাহলে মাকড়সার জালে তো আমরা বন্দী হয়েই আছি, কিন্তু কবি তো তবু দেখছেন যে না, এর মধ্যেও হামাগুড়ির শৈশব, আবার স্বপ্ন, আবার কিছু 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 তো আসছেই। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, অভিমন্যু যখন ঢুকে পড়েছিলেন চক্রব্যূহে, তা আমরাও তো অনেকটা মাকড়সার জালে আছি কি? মাকড়সার জাল তো নিশ্চয়ই। তাহলে অভিমন্যু যখন বেরোতে পারেননি ওখান থেকে, তা আমরা কি এই মাকড়সার জাল অন্তত বেরোতে পারবো? প্রয়াসটা চলছে, মাকড়সার জাল ঘিরবে, মাকড়সার জাল ছিঁড়ে বেরোয়ারও প্রয়াস থাকতে হবে। এই প্রয়াসটাই যদি না থাকে তাহলে তো সবকিছু স্তব্ধ হয়ে গেল। যাই হোক, ওইটাই আমাদের অভিমন্যুকে দেখে আবার ভয়ও লাগে। আচ্ছা, পরের কবিতায় আসি। ধাত্রী পান্নাবাই। বৃষ্টি নামলো ঝমাঝম, আমি তখন প্রসব যন্ত্রণায়। আকাশের তলায় আতুর ঘরে কাঁদল প্রথম ভবিষ্যৎ। ছাদের তলায় শুনে চলেছি মেঘেদের সঘন গর্জন। আজ আমার প্রেমের অন্তিম দিনে ডাকবে বান। তৃষ্ণার্ত মাটি ফেটে সব নদী আজ সাগরগামিনী। পৃথিবীর সর্বগ্রাসী ক্ষুধা হাঁ করে চাইছে আহার। বৃষ্টির জল ধুয়ে দিতে চায় জন্মাবধি দেনা। শিবের জটা খোলা নদী ঢেউ আবর্তে ফেনিল, ভাসিয়ে দিতে চায় এতদিনের ফরমাসি স্বেচ্ছাচার। এমনই দিনে কেউ কেউ বঁড়শি বাঁধে গাঁথে টোপ, ফতনা কখনো ডোবে ক্যানচক্ষু স্থির সারাক্ষণ। শুনতে পায় না শিশুর কান্না ওই সব ধেড়ে খোকাদের দল। আসলে গ্রাহ্য না করে পালাতে চায় বিশ্ব সংসার। শোনাতে চায় তুমি মা নও ধাত্রী পান্নাবাই। তো ধেড়ে খোকারা তো খালি তাকিয়ে আছে কখন ফাতনা ডুববে। তো সুতরাং মানে তারা তো এই সুযোগের অপেক্ষাতেই রয়েছে। সুতরাং কবি অন্নদা শঙ্কর রায় যে লিখেছিলেন, তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধেড়ে খোকা ভারত ভেঙে ভাগ করো। তো ধেড়ে খোকাদের লক্ষ্যই কি এটা যে শুধু ভাঙাভাঙি আর ভাগাভাগির প্রচেষ্টাই কি চলবে? কবিতা কি সেই বার্তা কিছুটা হলেও বহন করছে না? যা হোক, লক্ষণ দাস ঠাকুরা কবিরা তো বলতে চান না বেশি, কবিতাতেই কথা বলেন। তা এত অত্যন্ত সুকৌশলে কথাগুলো বলা, এবং সত্যি কথা বলতে গেলে অনেক কবি কবিতা লেখেন, আবার জীবনানন্দ বলতেন সকলেই কবি নয়, কেউ কেউ কবি। এবং কেউ কেউ কবি হয়ে যারা পর্দার ওপারে রয়েছেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে লক্ষণ দাস ঠাকুরা তার অভিব্যক্তিটা কিভাবে, তার কত
সুন্দরভাবে কথাগুলো বুঝিয়ে দিলেন। একটা, এটা অবশ্য এখন জানি না আমাদের জাতিগত অবক্ষয় বাঙালি সমাজের কি কি আমি বলতে পারবো না, কিন্তু বাঙালি সমাজে যদি শিক্ষার মানটা খুব প্রবল হতে থাকে, আশা করি হবে। আর কবিরা যদি আরো অন্তর্দৃষ্টি সম্পন্ন হন, শুধু মানে মরীচিকার পেছনে এবং নামের পেছনে ছুটোছুটি না করেন, যদি মন দিয়ে গভীরতা দিয়ে এই কবিতাগুলো বোঝার চেষ্টা করেন, আমার মনে হয় আজকের ভাবনা, চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনার অনুষ্ঠানের যে বিশেষত্বটা বরাবর আমরা দাবি করে থাকি চ্যানেল ভিশনের পক্ষ থেকে, যে পশ্চিমবঙ্গের প্রায় কোনো চ্যানেলেই আজকের ভাবনার মতো এরকম শক্তিশালী অনুষ্ঠান যা শিক্ষার সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সুতরাং আমাদের যদি দর্শকেরাও আরো একটু ভালো হন এবং অকবির থেকে কবির সংখ্যা যদি বেশি বাড়ে, অন্তত তারাও যদি কিছু শিখতে পারেন, এটাও আজকের ভাবনার সার্থকতা, যার জন্য আমরা সুদূর বর্ধমান থেকে লক্ষণ দাস ঠাকুরার মতন কবিকে আমন্ত্রণ জানিয়ে বারে বারে নিয়ে আসি। কারণ আমরা সেই কবিদেরই খুঁজি যাদের মধ্যে সত্যিই একটা বিশাল মৌলিকত্ব আছে, যা সমাজকে নতুন কিছু দেখাতে পারে, ভাবাতে পারে। আবার এটাও ঠিক, কবিরা কবিতা লিখবেন যারা কবিতার পাঠক, আজকাল তো আবার অনেকেই মঞ্চে মঞ্চে কবিতা পাঠ করে বেড়াচ্ছেন, তারা যদি একটু মানে উন্নত চিন্তা ভাবনার শরিক হন, তাহলে কবিতার মানও কিন্তু আরো বাড়তে পারে। আমরা পরের কবিতায় আসি। বিশু পাগলা। তোমার বাঁয়ে আমার ডাইনে ওই পাগলাটাকে চেনো? বুকের পাথরটা সরিয়ে ও সারা রাত বাঁশি বাজায়, মুখ বাড়িয়ে দেখে ত্রিসংসার তার কেউ নাই, সমুদ্র থেকে সূর্য উঠলে দিন, ডুবে গেলেই রাত। সে দেখেছে 3টে ইট সাজালে একটা উনুন, পোড়া হাঁড়িতে জল ফুটলেই ছড়ায় না ভাতের গন্ধ। খড়কুটো সব জ্ঞাতি ভাইয়েরা পুড়ে হয়ে যায় ছাই, দেখে সারা রাত বেওয়ারিশ লাশে কুকুরের উল্লাস। অন্ধকারে বিনুনি ধরে টান দিতেই ছড়ায় এলো চুল, তখন ওরা চকমুকি না দিয়ে ধরায় হাতে মোহন বাঁশি। এতদিনেও স্যাঁতস্যাঁতে জীবনে ফুটলো না স্বরলিপি, সময়ের ঘূর্ণিপাকে সে আজ নন্দিনী ছাড়া বিশু পাগলা। সেই তো যাই হোক, রক্তকরবী থেকে যে নামগুলো কবি ব্যবহার করেছেন এবং নন্দিনী ছাড়া বিশু পাগলা, এ কথাটার মধ্যে অনেক কিছু বোঝার আছে, আমি আর এর ভেতরে ঢুকবো না, পরের কবিতায় আসি। কবি লক্ষণ দাস ঠাকুরা দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন এবং একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন, সুতরাং তার অভিজ্ঞতার ভান্ডার বিশাল। আমি সে ব্যাপারে আর কোনো কথায় যেতে চাই না, পরের কবিতায় চলে আসি। পরবর্তী নিবেদন প্রেম। এক অদ্ভুত রহস্যময় বৃষ্টির মতো ঝরে প্রেম, বিরাট সমুদ্রে ওঠে প্রতিশ্রুতিময় অনন্ত ঢেউ, আনন্দময় আন্দোলনে করে বীরের গর্জন, নিবিড়তম নির্যাস তখন আমাকে করে আলিঙ্গন। আকস্মিক আক্রমণে থেকে যায় অবক্ত সম্ভ্রম, নক্ষত্র প্রতিফলনে হয় প্রতিটি পাপড়ি আন্দোলন, শনাক্ত যায় না করা এ কোন যৌবনের স্পন্দন, শারীরিক আলিঙ্গনে জাগে বিস্তীর্ণ বিচ্ছেদ। মাঠের ফসলে আমার নাই কোনো অধিকার, মুমূর্ষু রোগীর মতো কাঁপে ঠোঁট দুখানি, হৃদয় লব্ধ আরতি ভরায় বিস্তর, দুর্নিবার জীবনে থামে না স্নায়ু কম্পন। আর চোখে দেখে নেয় আগন্তুক কয়জন, সবাই আত্মীয় নয় জেনেও জানে না ভ্রান্ত যৌবন। আদিম উষালগ্নে আলোর হয়েছিল প্লাবন, পঞ্চভূতে মুগ্ধ মহাকবি কালিদাস দেয়নি উত্তর। হৃদয় স্পন্দনে জেগেছিল অশ্রুপুলক বিস্তর, জলের কলস্বরে কান পেতে শুনেছিল দেবতার পরামর্শ। নির্নিমেষ দিগন্তে অবাধ চুম্বনে নেচেছিল ঠোঁট, তৃষ্ণাভরা দৃষ্টির তিমিরে জেগেছিল ভাস্বর রূপ। অফুরান সুবর্ণ মদিরা পানে হয়েছিল অমরত্ব লাভ, নগ্নতা লুকিয়ে মুখ ভরে দিল দ্যুতিময় আকাশ। প্রহরের গর্ভ চিরে বার হয় জ্যোতির কম্পন, কুরুক্ষেত্রে ধ্বনিত ধিক্কারে হয়নি বিদুর কাতর। শুনলাম আপনার এবারের কবিতাও। কবির কাছে আমার প্রশ্ন থেকেই থাকে, কবি লক্ষণ দাস ঠাকুরা, তার সম্পর্কে তো বারে বারেই যা বলার বললাম, আপনারাও শুনছেন।
তা একটা কথা থেকেই যায়, আপনার কবিতায় যে বিষয়টা এলো, যেভাবে এলো, পাশাপাশি আপনি আজকাল যে ধরনের ঘটনা ঘটে, হ্যাঁ, এই যে কি সব বলে না, হোক চুম্বন, হ্যাঁ, তো সেগুলোকে আপনি কিভাবে দেখছেন? হোক চুম্বন একটা আধুনিকতা লাগাবার চেষ্টা করছে, কিন্তু আমাদের ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয় যে সম্ভ্রমবোধ, সেইটাকে না রেখে যদি প্রকাশ্যে নিয়ে আসা হয়, এবং পাশ্চাত্য সংস্কৃতি বা এটাকে অপসংস্কৃতি বলা যাবে কিনা আমি বলতে পারছি না, তবে সংস্কৃতি বিরুদ্ধ এটা আমি মনে করি। যাক, আমরা আরেকটা পরিচয় আছে, কবি লক্ষ্মণদাস ঠাকুর তো বামপন্থী মনোভাবাপন্ন কবি, সুতরাং এটা আমরা ভালো মতনই জানি। যারা লক্ষ্মণদাস ঠাকুরকে বহু মানুষ চেনেন তারাও তাকে জানেন। তো যাক, তার মুখ থেকে এই কথাটা শুনলাম আমরা, বাকিটা আপনাদের দরবারে ছেড়ে দিলাম। আজকের ভাবনার একটা ভাবনা হয়ে আপনাদের মনে ঘোরাঘুরি করুক। এবার আমরা পরবর্তী কবিতায় আসি। কোথায় যাচ্ছ হে, কোথায় যাচ্ছ হে, খোঁজ করো কার, অবনী বাড়ি আছে, বৃষ্টি পড়ে না 12 মাস। কফি হাউসের আড্ডায় যাবে যাও, ডিসুজা কবরে মইদুল ঢাকাতে, পাগলা গারদে আজ রমা রায়। অমলটা ধুঁকছে দুরন্ত ক্যান্সারে, তবু আঁধারে তাঁবু পেতে কাটাবে সারা রাত। অন্তহীন যাত্রায় ছবি অসমাপ্ত কাহিনী, ঘোড়সওয়ার হয়ে করবে দীপ্ত বিশ্ব জয়। স্তব্ধ করপুটে পেতে চাও নৈবেদ্যের ফল, পতাকা বাহিবার পেয়েছ কি শকতি, সেবা করিবার পেয়েছ তো ভকতি। বিপুল রহস্য মাঝে জাগিয়ে পৌরুষ, অকাতর দান করিবার পেয়েছ তো অধিকার। আঁধারি সড়ক বেয়ে কোথায় যাচ্ছ হে, জীবন আহত আনন্দের জন্ম দেয়। অশান্ত কালনাগিনীর জরায়ু মুখ খোলা, ওয়াসা ভোর ফোটায় না কুসুমিত দিন। আমাদের অন্তর্লোকে জ্বলে যায় অভিমানী আগুন। কোথায় যাচ্ছ হে, একবার দেখা করে যাও, এখনো এখানে অবনী বাড়িতেই আছে। বাড়িতেই আছে, কিন্তু ভোর তো কুসুমিত ভোর, কুয়াশা আচ্ছন্ন। তো যাই হোক, সেই গানের কথা ধরে বলতে হয়, এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার। যাই হোক, অন্ধকারের আবার রবীন্দ্রনাথই বলেছেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার ভালো। তা এর মধ্য থেকেই যারা শুনছেন অনুষ্ঠান, যারা বুঝে শুনছেন, দু ধরনের দর্শক থাকে, কেউ বুঝে শোনেন, কেউ না বুঝে শোনেন। তবু না বুঝে শোনারও প্রয়োজনীয়তা আছে, না বুঝতেও একসময় ব্যাপারটা বোঝার জায়গায় চলে আসে। আর যারা বুঝছেন তারা তো বুঝতেই পারছেন। তো আমরা লক্ষ্মণদাস ঠাকুরের কণ্ঠে তার স্বরচিত কবিতা পরের চলে যাচ্ছে। ভ্রান্তি এখনো সোনার মত চেনে, তখনও বয়সের সংখ্যাগুলো দুলছিল, যেখানে লুটুপুটি করছিল অনামিকা ভালোবাসা। যেদিন স্মৃতির রঙিন ফানুস টাটা বলে আকাশে দিলে উড়ান, সময় বলল এক্ষুনি লিখে দাও ওর ডেথ সার্টিফিকেট। মনে পড়ে তুমুল বৃষ্টিতে মাঠঘাট একাকার সমতল, সেদিন ওর হাততালিতে উঠেছিল ছোট ছোট ঢেউ অনেক। নারীকে নদী ভেবে ভাসিয়েছিল পালতোলা প্রেমের নৌকো। কালো মেঘ আসেনি ওই কপালে মৃত্যু চুমু দিতে একবার। লজ্জা ঘেন্নার ঘোলা জল পাক খেতে খেতে হয়েছিল ঘূর্ণি। জীবনের পাকে পাকে আম কুড়ানোর বেলা পলাশ প্রান্তর। অনেকবার এক ঝাঁক বুলেট করেছিল বুক বরাবর তাক। এখন হিসাবের খাতা মাথায় শুয়ে মহাকাল একা। যাই হোক, এখন এক্ষেত্রেও নারীকে নদী ভেবে নৌকো ভাসিয়েছিল, তাই তো? তো সে নৌকো কি হলো শেষমেশ? এবার কুলে পৌঁছানোর ব্যাপার, তার জন্য যে প্রক্রিয়া, তার জন্য যে প্রেমের অভিলাষ বা অভিযাত্রী হওয়া, সেটা করে যেতে হয়। আচ্ছা, আমরা আবার সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা এক সময় পেয়েছিলাম, মীরা, যে না, মীরার থেকেও যেটা বড় বিষয়, ওই যে যেটা বলতে আসছিলাম, যে কথাটা আমি বলতে চাইছিলাম, যে ওই যে এখনো তবু কথা রাখিনি বরুণা, এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী। তা সুনীল গঙ্গোপাধ্যায় যে কেউ কথা রাখিনি কবিতা, খুব বিখ্যাত কবিতা,
আপনার ওই কবিতাটা কিরকম লেগেছিল সেই সময়? দারুণ দারুণ কবিতা। কবিতাটি আমরা পরের কবিতায় আসি, আমাদের সময় প্রায় শেষ, আমরা পরের কবিতায় আসছি। ধর্মতলায় ওরা ও আমি, ধর্মের পোশাকে ওদের দেবতার আরাধনা, ধ্বংসের সংস্কৃতিতে জন্মের পুনর্মূল্যায়ন। হে প্রভু, এখনো তোমার বাগানে ফোটাও ফুল, সাজাও পূজার বেদি, জাগে নির্লিপ্ত সোহাগ, অন্তরে বাহিরে উচ্চারিত হয় তোমার নাম দিনরাত। বিলাসবিহীন মন মৌসুমী মেঘের মতো মুক্তি চায়, জলের ভিতর ডুবে যায় মনুষ্যত্বহীন মানুষের দল, চার দেয়ালের ভিতরে খোঁজে বসতের ঠিকানা। রূপসী ঝর্ণাতলায় খেলা করে হরেক মাছ, ব্রতচারী বক বসে আছে চুপচাপ যেন পিতামহ। কৃষ্ণাকাঙ্ক্ষী কুমারী যখন নূপুর পায়ে যায়, তখন প্রাচীন রমণী সামনে দাঁড়ায় উটের মতো। প্রাণের গন্ধে ওই মেয়ে বাঁচতে চায়, আমিও বাঁচি। সারাদিন ক্লান্তি শেষে পাখি চায় অরণ্য শাখা, বাউন্ডুলে রাতের গর্ভে জন্ম নেয় আগামী প্রভাত। মত্ত সিংহের শাসন চায় সারাদিন ওই ধর্মমাতাল। শহরে গ্রামে আনাচে কানাচে তখন জাগে ন্যাংটো বসন্ত, ওরা দেখে নিষিদ্ধ যৌবনে আধ ফোটা পলাশের মুখ। আমরা করি শর্তহীন ভ্রান্তির আশায় অভিমুন্য চিৎকার, ভীতু মেঘ উড়ে যায় সাহারার বুকে, ঝড়েনে বৃষ্টি এক ফোঁটা। আচ্ছা, আমরা তো সকাল থেকে আপনার কবিতা শুনলাম। বিষয় হলো যে আপনার এই যে কবিতার মধ্য দিয়ে আপনি তো সমাজের বহু সমস্যা কিন্তু ঘুরে ফিরে এসছে, এবং এই যে সমস্যাগুলোর যে কোনো পরিত্রাণ, এই ধরনের লেখা নিয়ে কিছু ভাবছেন আগামী দিনে? ভাই, যতটা পারি প্রবন্ধের মধ্যে লেখার চেষ্টা করি, কিছু অনুগল্প, গল্প, এবং আমি বেতারের সঙ্গে যুক্ত আছি। বেতারের সঙ্গে যুক্ত মানে পত্র সাহিত্য যেগুলো হয় আর কি, গীতাঞ্জলি বা ওই মৈত্রী চ্যানেল বা অন্যান্য চ্যানেলগুলোতে, সেইগুলোতে পত্র পাঠ হয় এবং সেখানে যে বিষয়ভিত্তিক ব্যাপারগুলো দেয়, আমার সমাজ ভাবনাটাকে যাতে প্রতিফলিত হয় সেটা আমি চেষ্টা করে যাই। আর এবার প্রতিকারের কাজটা করবেন যাদের হাতে দায়িত্ব। প্রতিকার করার ক্ষমতা হয়তো আমার নাই, কিন্তু যতটা পারা যায় দিগদর্শন করা, সেইটুকু করার চেষ্টা করি। না, সে তো রবীন্দ্রনাথই লিখে গেছিলেন যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। রবীন্দ্রনাথ তার বিচারটা করতে পারেননি। তিনি ওনার মতন একজন ওরকম যশস্বী মানুষ, যশস্বী কি বলবো, সারা পৃথিবী যাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে, অত বড় মাপের যিনি একজন দার্শনিক, তিনিও তো এই কথাগুলো বলেছেন, লেখার মধ্যেই লিখেছেন। তা আজকের সমাজ জীবনে আশার আলো কি কিছু দেখছেন? হ্যাঁ, নিশ্চয়ই আশার আলো আছে, আশা আছে, নিশ্চয়ই আশা আছে। হতাশ হয়ে গেলে তো মানুষ মরেই গেল। কিন্তু কবি দীপঙ্কর চক্রবর্তীর নাম আপনি শুনেছেন কিনা জানি না, উনি লিখেছিলেন, 48 বছরে প্রয়াত হয়েছেন, খুবই দুর্ভাগ্যের ব্যাপার। লিখেছিলেন, আশা ছিল মস্ত, বড় হব অনেক বড়, দাদু কেবল হাসত। সুতরাং আশাটা, এবং দীপঙ্কর চক্রবর্তী তো অত্যন্ত শক্তিশালী কবি ছিলেন, অথচ স্বল্পায়ু ছিলেন। যাই হোক, তো কবি লক্ষণদাস ঠাকুরা, আপনাদের বলেছি, আপনারা যারা বুঝতে পেরেছেন, বোঝেন, কবিতাকে অনুভব করেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন কবির সান্নিধ্যে আজকে আপনাদের আজকের ভাবনার এই সকালটা কাটলো। আমি কবি লক্ষণদাস ঠাকুরাকে আরেকদিন আমাদের চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা অনুষ্ঠানে কবিতার ডালি নিয়ে চলে আসার আহ্বান জানাচ্ছি, আহ্বান আনন্দে গ্রহণ করছি, এবং আপনাকে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। লক্ষণদাস ঠাকুরাকে নিয়ে আমি তাপস নাগ। আবার আগামীকাল ঠিক সকাল 7:30 দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য